আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ব্লগে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আবারও 6 মাস পরে আমার পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছি। এমনটা কেন বলছি আমার প্রিভিয়াস ভিউয়াররা বুঝতে পারবে। ডু ইউ গাইস রিমেম্বার অন দ্য লাস্ট জানুয়ারি আমি বাংলাদেশে গিয়েছিলাম সোলো ট্রিপে এন্ড আই টোল্ড ইউ গাইস আই হ্যাভ সাম ওয়ার্কস টু ডু এন্ড দিস ওয়াজ দ্য মেইন থিং। মেইনলি আমি আমার পাসপোর্ট রিনিউ করার জন্য বাংলাদেশে গিয়েছিলাম। আর সেই সময় আমার পাসপোর্ট রিনিউ করাটা এত বেশি ইমার্জেন্সি হয়ে গিয়েছিল যে আমি এক্সপ্রেস ডেলিভারিতে অ্যাপ্লাই করেছিলাম। তোমরা অনেকেই জানো রেগুলার সিস্টেমে অ্যাপ্লাই করলে আমাদের পাসপোর্ট হাতে পেতে প্রায় 1 মাস সময় লেগে যায়। এক্সপ্রেস সিস্টেমে অ্যাপ্লাই করলে আমরা মাত্র 2 দিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাই। এখান থেকে শুরু হয় মেইন প্রবলেমটা। উত্তরা পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করার জন্য যাওয়ার পর আমাকে যে কত পরিমাণে হ্যাসেল ফেস করতে হয়েছে। তাদের প্রবলেম ছিল ইউ আর জাস্ট 18, তোমার এখনো 20 ইয়ার্স ওল্ড হয়নি, প্যারেন্টস ছাড়া আমরা তোমার পাসপোর্ট রিনিউ করতে পারবো। আমার গার্ডিয়ান হিসেবে আমার মামা এবং খালামুনি আমার সঙ্গে ছিল, স্টিল ওনারা আমাকে অনেক হ্যাসেল ফেস করিয়েছে। আমার কাছে পাসপোর্ট রিনিউ করার সব অথেন্টিক ডকুমেন্ট অ্যাভেলেবেল ছিল এবং আমার মামুনি বাবার এনআইডি কার্ডের মেইন কার্ডটাও আমার কাছেই ছিল। স্টিল আমাকে বারবার শুধু এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে পাঠানো হচ্ছিল। লাস্টলি আমাকে পাসপোর্ট অফিসের ডেপুটি ডিরেক্টর স্যার যিনি ছিলেন ওনার সঙ্গে দেখা করানো হয়। তারপর ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আমি আমার পাসপোর্ট রিনিউর কাজগুলো স্টার্ট করে দিলাম। ইফ ইউ গাইজ নো, পাসপোর্টের জন্য ছবি তোলা হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের একদম লাস্ট স্টেপে প্রত্যেকটা কাউন্টারে আমার ডকুমেন্টগুলো ভালো করে রিচেক করানোর পরে আমি আমার পাসপোর্টের জন্য ছবি আমাকে আমার পাসপোর্ট ডেলিভারি স্লিপও দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপর বাসায় আসার পর আমি জানতে পারি আমাকে পাসপোর্ট অফিসকে মেসেজ করে জানানো হয়েছে যেন আমি পরবর্তী আবারও পাসপোর্ট অফিসে ভিজিট করি, কেননা আমার পাসপোর্টে একটু প্রবলেম দেখা গিয়েছে। যথারীতি আমি পরবর্তী দিন আবারও পাসপোর্ট অফিসে যাই এন্ড তারপরে আমাকে ওনারা জানান যেহেতু আমার এজ অলরেডি 18 হয়ে গিয়েছে এই জন্য আমি এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট রিনিউ করতে পারবো না। আমার বার্থ সার্টিফিকেট ছিল, ই পাসপোর্ট ছিল এন্ড আদার সব ডকুমেন্টস কার্ড ছিল। আমি যখন বাংলাদেশে পাসপোর্ট রিনিউ করতে গিয়েছিলাম তখন কিন্তু আমি বাংলাদেশে থাকছিলাম, তাহলে আমি কিভাবে এনআইডি কার্ডটা বানাতাম এটা আমার জানা নেই। আর যদি এমনটা সত্যি রুলস এর মধ্যে থাকে যে 18+ হয়ে গেলে এনআইডি কার্ড ছাড়া আমরা পাসপোর্ট বানাতে পারবো না, তাহলে প্রথম দিন যখন 2-3টা কাউন্টারে আমার ডকুমেন্ট গুলো রিচেক করা হলো কেন আমাকে এই কথাটা জানানো হলো না যে আমি পাসপোর্টের জন্য ছবি তুলতে পারবো না। সব ফর্মালিটিস কমপ্লিট করার পরে আমাকে জানানো হলো যে আমি পাসপোর্টটা রিনিউ করতে পারছি না। কেন আগের দিন আমাকে এত হ্যাসেল ফেস করানো হলো এটা আমার জানা নেই। পরবর্তীতে আমার এখনকার যে পাসপোর্ট আছে এটাতেই আমার কানাডিয়ান ভিসা হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই জন্য তখন আমার বাংলাদেশ থেকে পাসপোর্টটা রিনিউ করা হয়নি। আই লাভ মাই কান্ট্রি, আমি বাংলাদেশকে অনেক বেশি মিস করি। পাসপোর্ট রিনিউ করার জন্য আমাকে যে কি পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয়েছিল তখন বাংলাদেশে। সব শেষে আমার পাসপোর্ট তো রিনিউ হলোই না, বাংলাদেশ থেকে এক্সপ্রেস ডেলিভারির জন্য 10,000 টাকা জমা করেছিলাম সেটাও আমি আর ফেরত পেলাম না। সব মিলিয়ে ইট ওয়াজ রিয়েলি আ ব্যাড এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, আমি কিন্তু অনলাইনের মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট রিনিউর ফর্মটা ক্যান্সেল করে দিয়েছি। আদারওয়াইজ আমি এখন টরন্টো থেকে পাসপোর্টটা রিনিউ করতে পারতাম না। জানুয়ারি 2025-এ আমি ঠিক যে ডকুমেন্টগুলো নিয়ে আমার পাসপোর্ট রিনিউ করতে গিয়েছিলাম বাংলাদেশ পাসপোর্ট অফিসে, ঠিক সেই ডকুমেন্টগুলো নিয়েই কিন্তু আজকে আমি টরন্টোতে বাংলাদেশ এম্বাসিতে পাসপোর্ট রিনিউর জন্য অ্যাপ্লিকেশন করেছি। বরং এখন কিন্তু আমার কাছে আমার মামুনি বাবার এনআইডি কার্ডের মেন কপি নেই, আমার কোনো লিগ্যাল গার্ডিয়ান নেই এখানে। স্টিল নাও ওনারা কিন্তু আমাকে এমন কোনো প্রশ্ন করেনি যে তুমি কেন একা এসেছো। একটা ব্যাপার, আমার পাসপোর্টে আমার মামুনি বাবা দুজনেরই নামের কারেকশন করার ছিল, যেটা নিয়েও আমাকে উত্তরা পাসপোর্ট অফিসে অনেক কথা শোনানো হয়েছে যে এগুলো আগে কেন কারেকশন করোনি। 4বার আমাকে ডেপুটি ডিরেক্টর স্যারের রুমে পাঠানো হয়েছে শুধুমাত্র পারমিশন নিয়ে আসার জন্য। তবে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ কনসালটেন্ট অফিস থেকে আমার পাসপোর্ট রিনিউ করতে এরকম কোনো সমস্যা ফেস করতে হয়নি, সবকিছু খুব স্মুথলি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার দুপুর 2:15 অ্যাপয়েন্টমেন্ট ছিল এন্ড আমার কল আসতে আসতে দুপুর 3টা বেজে গিয়েছে, বাট ইট ওয়াজ ওকে। আর আমার মামুনি বাবা দুজনের নামে যেহেতু প্রবলেম ছিল দ্যাটস ওয়াই আমাকে একটা এক্সট্রা ফর্ম ফিল আপ করতে হয়েছে। আর মামুনি বাবার এনআইডি কার্ডের ফটোকপি আমার কাছে অলরেডি ছিল, ওইটা আমি প্রোভাইড করেছি, বাট এটা ম্যান্ডেটরি ছিল না। এই 6 মাস পরে এসেও কিন্তু আমি আমার এনআইডি কার্ড ছাড়া আমার বার্থ সার্টিফিকেট দিয়ে আমার পাসপোর্টটা রিনিউ করছি। আমার কানাডার ফ্লাইটের মাত্র 10 দিন আগে আমি বাংলাদেশে যাই, এই জন্য আসলে আমার পক্ষে কোনোভাবেই পসিবল ছিল না এনআইডি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করা আর ছবি তোলা। হ্যাঁ, তোমাদের পক্ষে যদি পসিবল হয় তোমরা ট্রাই করবে এনআইডি কার্ডটা করে ফেলার জন্য। আমার এতগুলো কথা শেয়ার করার একটাই রিজন, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ব্লগগুলো দেখছো অবশ্যই তোমরা হায়ার স্টাডিজ এর জন্য অ্যাব্রোডে আসার জন্য ইন্টারেস্টেড, তাই আমি তোমাদের সঙ্গে আমার ব্যাড
ব্যাড এক্সপিরিয়েন্স অ্যান্ড গুড এক্সপিরিয়েন্স দুইটাই শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ মাত্র 10 মিনিটের মধ্যে আমার সব ডকুমেন্ট চেকিং, আমার নাম কারেকশনের ফর্ম ফিল আপ এবং পাসপোর্টের জন্য ছবি তোলা, ডেলিভারি স্লিপ কালেক্ট করা সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আই ওয়েন্ট টু টিম হর্টনস কজ আই ওয়াজ রিয়েলি ক্রেভিং ফর সাম হট চকলেট। তারপর নর্থ ইয়র্কের একটা স্পোর্টস আউটলেটে এসেছিলাম আমি। আই হ্যাড বট দি স্নিকার্স ফ্রম পুমা। বাই দ্য ওয়ে, টরন্টোতে কিন্তু কনসাল জেনারেল অফ বাংলাদেশ নর্থ ইয়র্কে অবস্থিত। আর নর্থ ইয়র্কে আমার আগে কখনো আসা হয়নি। এখানে দেখলাম ইকিয়া অর আইকিয়ার বেশ বড় একটা আউটলেট ছিল। আগে আমি অনেক মানুষের ভ্লগ দেখেছি আইকিয়াতে গিয়েছে শপিং করার জন্য। আমাদের সৌদি আরবেও আইকিয়া আছে, বা শুধুমাত্র রিয়াদ এবং জেদ্দা মেইন সিটিতে। তবে কেন জানি না আইকিয়াতে কখনো যাওয়া হয়নি আমার সৌদি আরবে। সো ইউ ক্যান সে ইটস মাই ফার্স্ট ভিজিট টু দ্য আইকিয়া। সবকিছু এত সুন্দর করে সাজানো ছিল। আইকিয়াতে যাওয়ার পর আমার বারবার মামুনির কথা মনে পড়ছিল। মামুনিকে অনেক বেশি মিস করছিলাম, কজ মামুনি এসব জিনিস অনেক বেশি পছন্দ করে, ঘর সাজানোর যে কোনো আইটেম। এখানকার ফার্নিচারগুলো খুবই লাক্সারিয়াস টাইপের ছিল, আর ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে সবকিছুই দেখতে খুব সুন্দর লাগছিল। বেশ কয়েকটা কিচেন সেট দেখলাম, ডাইনিং রুম সেট, বেডরুম সেট দেখলাম। আমার কাছে তো একটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি হয়তোবা কোনো বারবি ডলের হাউসে চলে এসেছি। ছোটবেলায় আমার বারবি ডল অনেক পছন্দ ছিল, অ্যান্ড আমার একটা ডল হাউসও ছিল। আমার কাছে মনে হচ্ছিল আজকে হয়তোবা আমি সত্যি সত্যি সেই ডল হাউসের মধ্যে চলে এসেছি। আর আমার কাছে তো মনে হয় আমি যত বড় হচ্ছি ঘরের জিনিসগুলোর প্রতি আমার আগ্রহ ততই বেড়ে চলেছে। আর স্পেশালি আজকে আইকিয়াতে যাওয়ার পর আই এম জাস্ট ওয়েটিং কবে আমার নিজের একটা বাসা হবে, এন্ড আমি খুব সুন্দর করে সাজাবো আমার বাসাটা। এখানে বেশ কিছু কোকারিস কালেকশন ছিল। খুবই বাজে একটা অভ্যাস হয়ে গিয়েছে মামুনির মধ্যে কোকারিস দেখলেই কিনতে ইচ্ছা করে। অনেক কষ্টে আজকে নিজেকে কন্ট্রোল করেছি। মেনলি আজকে আমি আইকিয়াতে গিয়েছিলাম একটা স্ট্যান্ডিং ল্যাম্প কেনার জন্য। আমি ল্যাম্পটা হোয়াইট কালার চাচ্ছিলাম, বাট ওদের কাছে শুধুমাত্র ব্ল্যাক কালারটাই স্টকে ছিল। আর সামনাসামনি না ব্ল্যাক কালারটা দেখে তেমন একটা ভালো লাগছিল না হোয়াইটের সঙ্গে কম্পেয়ার করে। এই জন্য আজকে আর আমার ল্যাম্পটা কেনা হয়নি, শুধুমাত্র মাল্টিপ্লাক কিনে আমি বাসায় চলে আসি। ইটস অল অ্যাবাউট মাই টুডেস ব্লগ। তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।